নমস্কার আপনাদের সবাইকে সুস্বাগতম আমার ভিডিওতে এবং আমার ইউটিউব চ্যানেলে। তো আপনারা দেখছেন 3B স্পোর্টস মানে ব্যাট, বল এবং বাঙালি। তো কালকে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা ফার্স্ট টি20 এবং গতির ফার্স্ট অ্যাসাইনমেন্ট এবং আমার ইউটিউব ক্যারিয়ারের ফার্স্ট সিরিজ কালকে শুরু হচ্ছে। পরপর দুদিন ম্যাচ আছে, কাল ফার্স্ট টি20, পরশু সেকেন্ড টি20 এবং তার প্রিভিউ দুটো টি20 প্রিভিউ ভিডিও আমি এটাই বানাচ্ছি এবং এরপর আমি সোমবার ফার্স্ট এবং সেকেন্ড টি20 ম্যাচ রেজাল্ট নিয়ে একটা আফটার রিভিউ বানাবো। তো সেটা আপনারা সোমবার দেখতে পাবেন। আমার গলা আজকে খুব একটা ভালো নেই, তো সেটার জন্য মানে অ্যাপোলজি আগে থেকেই। তো এবার যদি আমরা টপিকের ওপর চলে আসি, তো বেসিক্যালি এখানে আমরা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার স্কোয়াড নিয়ে একটু ডিটেল অ্যানালিসিস করবো যে কী চলছে তাদের স্কোয়াডে এবং কী রয়েছে সেই স্কোয়াডে। এবং ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে অলরেডি একটু বাওয়াল হয়ে গেছে এবং শ্রীলঙ্কা স্কোয়াডে অনেকগুলো ইঞ্জুরি আপডেট আছে এবং অনেকগুলো ইলনেসেরও আপডেট আছে যে মানে যারা খেলবে না। তো সেই সব নিয়ে একটু কথা বলে নেওয়া আই থিঙ্ক খুব দরকার হয়ে পড়েছে, তো সেটাই কথা বলবো। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে কারেন্টলি যদি আমি দেখি তো এই টি20 সিরিজের ইম্পর্টেন্স কিন্তু খুব বেশি। কারণ যদি আমরা 2026-এর টি20 ওয়ার্ল্ড কাপের হিসাব দিয়ে দেখি তাহলে কিন্তু আমরা ফার্স্ট টাইম 2026-এ রোহিত কোহলিকে ছাড়া আফটার 2013 প্রথম কোনো আইসিসি ট্রফি খেলতে চলেছি। এবং এই যে নতুন এরাটা শুরু হচ্ছে তার দায়িত্বভার রয়েছে কিছু ইয়ংস্টারদের ওপর এবং কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারদের ওপর এবং তার সাথে গতির ওপর। তো সেই সবের একটা কম্বিনেশন আমরা দেখতে চলেছি এবং একটা নতুন এরা স্টার্ট হতে চলেছে যেখানে রোহিত কোহলি জাদেজা থাকছে না এবং বিশেষ করে রোহিত কোহলিকে ছাড়া আমরা একটা টি20 ওয়ার্ল্ড কাপ খেলছি এবং একটা আইসিসি টুর্নামেন্ট খেলছি। সেটা ভেবে খুব আশ্চর্য লাগছে। মানে এই তো ধোনি চলে যাওয়ার ভয়ে আমরা পাগল ছিলাম যে কী করে ধোনি চলে গেলে টিমটা সামলাবে, এবং এখন আমরা ভাবছি রোহিত কোহলি চলে গেলে কী করে কী চলবে। সো এতটাই তাড়াতাড়ি সময় কাটে সেটা এখন বোঝা যাচ্ছে। তো এনিওয়ে সেসব নিয়ে ভেবে লাভ নেই, টপিকে আসা শ্রীলঙ্কা স্কোয়াডের উপর আসা যাক। তো শ্রীলঙ্কা স্কোয়াডে যেটা বলছিলাম যে যদি আপনারা স্কোয়াডের দিকে তাকান, একটা সমস্যা হয়ে গেছে যে 3টে প্লেয়ার এখান থেকে আউট হয়েছে এবং 3জনই আই থিঙ্ক, যদি আমি ভুল না করি, 3জনই পেসার। সেটা হচ্ছে দুষ্মন্ত চামিরা, যিনি ইলনেসের কারণে বাইরে হয়েছেন। নেক্সট হচ্ছে তুষারা, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে জড়িত ছিলেন এবছর, অনেকটা মালিঙ্গা স্টাইলে বল করেন বা পাথিরানা স্টাইলেও বলা যেতে পারে। এনিওয়ে, সো তুষারা, তো তিনিও বাদ পড়েছেন, তিনি ইঞ্জুরির জন্য বাদ পড়েছেন। এবং বিনুরা ফার্নান্ডো, যিনি বাদ পড়েছেন ইলনেসের কারণে। তো এটা একটা খুবই মানে দুঃখজনক ব্যাপার, কারণ এদের তিনজনকেই দেখার ইচ্ছা আমার ছিল। তিনজনের ব্যাপারেই আমি শুনেছি এবং দুষ্মন্ত চামিরা তো অলমোস্ট লাইক কাম ব্যাক করছিল, বাট সেটা আর করা হলো না তার। এখন এখন তিনি কবে আবার টিমে ফিরতে পারেন সেটাও দেখার। বাকি দুজনই টি20 সিরিজ থেকেই রুলড আউট হয়ে গেছে। খালি বিনুরা ফার্নান্ডো খালি ফার্স্ট টি20 থেকে রুলড আউট হয়েছে, বাট আমার মনে হচ্ছে সেটাও হয়তো পুরো সিরিজ হয়ে যাবে, বিকজ ইলনেসটা যেটা হয়েছে সেটা চেস্ট ইনফেকশন হয়েছে। তো দেখা যাক কী ব্যাপার। এবং চামিরাও দেখতে গেলে ব্রঙ্কাইটিসে ভুগছে, তো অলমোস্ট সিমিলার লাইক কেস, আই ডোন্ট নো, বাট আই ডোন্ট নো কী ব্যাপার। তো এনিওয়ে, তো সেটা বাঁচা যাক। তো ইন্ডিয়ান স্কোয়াড আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডে একটা খুব বড় বাওয়াল হয়ে গেছে। গিল, অভিষেক শর্মা এবং ঋতুরাজ গায়কোয়াড়। তো এদের তিনজনের মধ্যে একটা কন্ট্রোভার্সি বা এদের তিনজনের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে যে কাকে সিলেক্ট করা উচিত ছিল, কে ভুল সিলেক্ট হয়েছে, কে নাকি ফেভারিটিজম হয়েছে। তো ওপেনলি বলছি যে গিল কি ফেভারিটিজম পেয়ে টিমে ঢুকেছে? তো যদি আমি এক লাইনে কোয়েশ্চেন দিই বা আনসার দিই, তো ইয়েস, কিন্তু এই ফেভারিটিজমের পেছনে একটা কারণ রয়েছে। দেখুন, ফেভারিটিজম শুধু গিলের সাথে হচ্ছে না, অ্যাকচুয়ালি দেখতে গেলে অনেকের সাথেই হচ্ছে, এবং সেটা ফেভারিটিজম না, সেটাকে ব্যাকিং বল। এবং এই ব্যাকিংয়ের কারণেই আমরা কিন্তু আজকে অক্ষর প্যাটেলকে ফাইনালি মানে ইউজ হতে দেখেছি। কারণ যদি আমার মনে আছে, আমি নিজে অনেকবার ভেবেছি যে কেন একটা টিমে যেখানে রবীন্দ্র জাদেজা নিজের ফুল ফর্মে খেলছে সেখানে অক্ষর প্যাটেলের কী দরকার। মানে এটা আমি অনেক দিন বুঝতে পারিনি, বাট এখন মানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে ইয়েস, যেখানে রবীন্দ্র জাদেজা উইক হচ্ছে সেইখানে কিন্তু অক্ষর প্যাটেল চূড়ান্ত একটা পারফরমেন্স দিয়ে গেছে টি20 ওয়ার্ল্ড কাপে। কারণ পুরো টি20 ওয়ার্ল্ড কাপ জাদেজা ডিড নাথিং এবং সেইখানেই অক্ষর প্যাটেল ডিড এভরিথিং। মানে যতটা কি মোমেন্টস আছে সে সবগুলো কিন্তু আজকে অক্ষর প্যাটেলই আমাদেরকে পাইয়ে দিয়েছে যদি আমরা দেখি। এনিওয়ে, যদি আর কয়েকটা কথার উপর আসা যাক, তো সেসবের মধ্যে যদি আসি, তো সেইরকমই গিলকে কিন্তু ব্যাক করা হচ্ছে। কারণ গিলকে অবশ্যই তারা 3 ফরম্যাট প্লেয়ার হিসেবে দেখছে, এটা কিন্তু প্রেস কনফারেন্সেও বলে দিয়েছে। সেটা নিয়ে একটু ডাউট আমার এখন আছে। টি20তে এখনও আমি মানে ওর থেকে আরও অনেক কিছু এক্সপেক্ট করি, সেগুলো আমি এখনও পাচ্ছি না। তো সেইটার জন্যই বাকি 23-এর ওর পারফরমেন্স আইপিএলে কেউ ভোলেনি, যে বিধ্বংসী ব্যাটিং সে করেছে এবং তারপর অরেঞ্জ ক্যাপ জিতেছে। তো সেই সব দিক দিয়ে দেখতে গেলে গিলের ওপর ভরসা করাটাতে কোনো ভুল নেই, কারণ গিল যারা সেই সময়কার আন্ডার-19 মানে যেটাতে গিল উঠেছিল সেই ওয়ার্ল্ড কাপটা দেখেছে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা, তারা প্রত্যেকেই একটা কথা ডেফিনেটলি রাজি হবে যে গিলের মধ্যে হিউজ পোটেনশিয়াল আছে। তো অন দ্য বেসিস অফ পোটেনশিয়াল আমার মনে হয় না কোনো ভুল করেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম গিলকে ব্যাক করাতে। সমস্যা কোথায়? সমস্যা গিলকে ভিসি করাতে এবং মানে ভাইস ক্যাপ্টেন করাতে এবং ঋতুরাজ গায়কোয়াড়কে না নেওয়াতে। আমার মনে হয় এটা সব থেকে বেশি টপ পয়েন্ট হওয়া উচিত, যে ঋতুরাজ গায়কোয়াড় এবং গিল একসাথেই টিমে নেই কেন? এখানে আপনি বলবেন যে আরে বাবা, দুটো ওপেনারের কী দরকার? না, একটা ব্যাকিং ওপেনার তো লাগবে। ব্যাকিং ওপেনার তো লাগবে। মানে
আপনি গিলের ওপর অ্যাকচুয়ালি কোনো প্রেশার দিচ্ছেন না বেসিক্যালি। আপনি একে তো গিলকে ভিসি করে দিয়েছেন, যেটা প্রচণ্ড ডিবেটেবল। কারণ সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হচ্ছে, একটা আমি বলতে চাই যে ওখানে কোনো ঝামেলা নেই। ওখানে অনেকে বলছে যে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন মানে ভাইস ক্যাপ্টেন ছিল ওয়ার্ল্ড কাপে, সে কেন সরে গেল, কন্ট্রোভার্সি। আই থিঙ্ক না, কোনো কন্ট্রোভার্সি নয়, এবং সেই ব্যাপারে ক্লিয়ারও করে দেওয়া হয়েছে। হার্দিক পান্ডিয়ার সরে যাওয়ার পেছনে একটা অনেক বড় রিজন রয়েছে, তার ফিটনেস। একটা প্রপার ক্যাপ্টেন চাই যে রেগুলার ক্যাপ্টেন্সি করতে পারবে, তো সেই জন্য সূর্যকুমার যাদবকে নেওয়া হয়েছে। প্লাস আমার মনে হয় কিছু পার্সোনাল রিজনসও আই থিঙ্ক হার্দিক পান্ডিয়ার থাকতে পারে, বাট আমার মনে হয়েছিল ভাইস ক্যাপ্টেনটা হার্দিক পান্ডিয়া চাইলে থাকতে পারতো। সেটা নেই, তার আমি এক্স্যাক্ট রিজন জানি না যে কেন সেইটাতে নেই বা সেটাতে হার্দিক পান্ডিয়া না বলে দিয়েছে। আই রিয়েলি ডোন্ট নো। বাট গিলকে ভিসি করাটা অ্যাকচুয়ালি লজিক আসে না, অ্যাকচুয়ালি সেন্স আসে না। আপনি ঋষভ পান্তকে ভিসি করতে পারতেন বা অন্য কাউকে ভিসি করতে পারতেন, বাট গিল কেন? মানে যে প্লেয়ার আই থিঙ্ক T20 ওয়ার্ল্ড কাপে কোহলির পরেও মানে প্রেফারেন্স পেলো না, বা জয়সওয়াল আগে প্রেফার পেয়ে গেল, আই থিঙ্ক সেটা কম্বিনেশনের জন্য হোক বা যার জন্যই হোক, গিল কেন? মানে গিলকে ভিসি করাতে না আপনি কীরকম একটা অথরিটি দিয়ে দিচ্ছেন যে গিল ড্রপ হবে না, যেমনই পারফরমেন্স করুক গিল ড্রপ হবে না, বিকজ ভাইস ক্যাপ্টেন। আর সেখানে আপনি ঋতুরাজ গায়কোয়াড়কে একটা ফ্রি মানে খেলালেনই না, নিলেনই না। বাট কেন? মানে আপনি ঋতুরাজ গায়কোয়াড়কে টিমে রাখুন। আপনি কি বেসিসে ঋতুরাজ গায়কোয়াড়কে বাইরে বার করছেন? আমার সেইটার বেসিসে কোয়েশ্চেন হওয়া উচিত। কারণ ঋতুরাজ গায়কোয়াড় এক তো ওখানে থাকা যে কোনো ইয়ংস্টারের থেকে অনেক অনেক বেটার, এনি ডে বেটার ফ্রম রিয়ান পারাগ, এনি ডে, বিকজ ও ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেটার দেন গিল। বেশি ম্যাচ, বেশি অ্যাভারেজ, বেশি স্ট্রাইক রেট, বেশি রান। যদি কোথাও কম হয়ে থাকে সেটা বেস স্কোর, বাট সেখানেও খুব মিনিমাল আই থিঙ্ক একটা মানে ফারাক আছে, যেটা আই থিঙ্ক মানে ডিবেটেবল। মানে যে কেন, মানে দেখতে গেলেও গিলের থেকেও বেটার। বাট হ্যাঁ, আমি মানতে পারছি যে গিল অন দ্য বেসিস অফ সিনিয়রিটি বা অন দ্য বেসিস অফ বেশি চান্সেস পাচ্ছে। ঠিক আছে, সেটা আমি মানতে পারি যে ঠিক আছে, তাকে চান্স দাও। বাজে প্লেয়ার সে নয় যে একদমই ফালতু প্লেয়ার, তো সেরকম তো কোনো ব্যাপার নেই, যে এরকম তো নয়। সে যথেষ্ট পোটেনশিয়াল রাখা একটা প্লেয়ার, তো সেই দিক দিয়ে ঠিক আছে। বাট আপনি ভাইস ক্যাপ্টেন যদি তাকে বানিয়ে দেন, তার মানে আপনি তাকে অ্যাসিওরিটি দিচ্ছেন যে ভাই তুমি যাই পারফর্ম করো, আমাদের তরফ থেকে ফুল ব্যাক আছে, তুমি টিমে থাকছো। তো এটা ঠিক নয়। তাকে প্রেশারে রাখো। একটা প্লেয়ারের থেকে যদি পারফরমেন্স চাও, তাহলে ডেফিনেটলি তাকে প্রেশারে রাখো। ঋতুরাজ গায়কোয়াড় যদি আজ টিমে থাকতো, গিল একটা প্রেশারে থাকতো যে যদি আমার কিছু বাজে যায় তাহলে ডেফিনেটলি ড্রপ হতে পারি, এবং সেই জায়গায় গায়কোয়াড় আসতে পারে। এখানে সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে, গায়কোয়াড়কে আপনি চুজ এই জন্য করেননি, মানে যেটা বেশি বেরিয়ে আসছে বাইরে, যে আপনি ভয় পাচ্ছেন যে গায়কোয়াড় গিলকে বা গিলের পজিশনটাকে বা গিলকে একটা থ্রেট দেবে। এটা অ্যাকচুয়ালি এই মেসেজটা বেরোচ্ছে। মানে আমি বলছি না যে এটা আপনি মিন করেছেন কিনা, বাট এই মেসেজটা কিন্তু সারপাস হচ্ছে লোকের সামনে। তো আই থিঙ্ক এইটা একটা খুব বড় মিসম্যানেজমেন্ট হয়ে গেছে। বাট আমার মনে হয় যে যেটা বলা হয়েছে কনফারেন্সেও, প্রেস কনফারেন্সেও, যে তারা সবসময় অ্যারাউন্ড দ্য টিম থাকবে বা সিলেকশনের জন্য অ্যাভেলেবেল থাকবে, বা ইন ফিউচার আবার তাদেরকে সিলেক্ট করা হবে পারফরমেন্স ভালো হলেই। তো আই হোপ ফর দি বেস্ট। বাট গায়কোয়াড়ের জন্য সত্যি খারাপ লাগে, যে প্লেয়ারটা যে কোনো পজিশনে রান করে দিয়েছে, যে কোনো জায়গায় খেলে দিয়েছে, এশিয়ান গেমসে আপনাকে লিড করে দিয়েছে, লিড হয়ে মানে সোনা সোনা জিতে এসছে, গোল্ড জিতেছে, তাকে আলটিমেটলি বাইরে যেতে হচ্ছে। এটা খুব আনফর্চুনেট। বাট তার জন্য আমি গিলকে পুরোপুরি দোষারোপ করি না। আমি গিলকে কী বলতে পারি, আমি ম্যানেজমেন্টকে বলতে পারি। মানে এখন অনেকে বলবে গিল পিআর করে, গিল এই করে, দেখুন সেসব নিয়ে কথা বলা, তার মধ্যে ক্রিকেটের কোনো কথা নেই, তো আমি সেই কথাটাকে তোল্লাই দিচ্ছি না। আমার বক্তব্য যে আপনি ম্যানেজমেন্ট হয়ে কী করে গিলকে ভিসি বানিয়ে দিলেন, এবং আরও বেশি করে তার পেছনে কাউকে রাখলেন না, বা তার একটা কোনো ব্যাকআপ রাখলেন না। আপনি অ্যাসিওরিটি দিচ্ছেন যে তিনি 3টে ম্যাচই খেলবেন। এবার দেখা যাক তিনি অ্যাকচুয়ালি 3টে ম্যাচ খেলেন কিনা, বা অন্য কিছু প্ল্যান আছে কিনা, বা ভাইস ক্যাপ্টেন নামের কিনা, এসব অনেক গল্প হতে পারে। তো দেখে তারপর একটা ফাইনাল স্টেটমেন্টও আমার তরফ থেকে না হয় দেবো পরে। আপাতত এটাই বলে যে গায়কোয়াড়ের সাথে খুবই খারাপ হয়েছে, এবং গিলের ওপর একটা প্রেশার রাখার জন্য অন্তত ভিসি তাকে হওয়া উচিত হয়নি। অ্যাটলিস্ট গিলকে মানে প্রেশার রাখার জন্য গায়কোয়াড় টিমে থাকা অবশ্যই দরকার ছিল। গায়কোয়াড় 15 জনের মধ্যে জায়গা করতে পারে না, দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ রিয়েলি অ্যাবসার্ড। মানে গায়কোয়াড়ের জন্য রিয়েলি অ্যাবসার্ড, মানে এটার কোনো লজিক হয় না। মানে আপনি কী বেসিসে করেছেন? অনেকে বলবে যে না মিডল অর্ডারে তো ব্যাটার লাগতো। ভাই মিডল অর্ডারে অনেক বেশি ব্যাটার আছে, রিঙ্কু আছে, রিয়ান আছে। রিয়ান পারাগকে নিয়ে তো আলাদা একটা ব্যাপার আছে, এটা আমি ওডিআই ভিডিওর সময় কভার করবো। রিয়ান পারাগ আছে, রিঙ্কু আছে, শিবম দুবে আছে, সঞ্জু স্যামসন আছে, ঋষভ পান্ত আছে, দেয়ার ইজ টু মেনি, হার্দিক পান্ডিয়া আছে, দেয়ার আর টু মেনি প্লেয়ার্স ইন মিডল অর্ডার। তো ওটা তো কোনো লজিকই না। তো আমার কোনো লজিক সত্যি আসছে। অভিষেক শর্মাকে নিয়ে যদি বলতে হয়, এক কথা যদি বলি, এগেন খারাপ হয়েছে। কারণ দেখুন, জিম্বাবুয়ে সিরিজে যারা ভালো করেছিল তার মধ্যে অভিষেক শর্মাও রয়েছে, কিন্তু টু মেনি ওপেনার্স। আই থিঙ্ক সেদিক দিয়ে মানে কাউকে যদি একটা বাদ দিতে হতো 4 জনের মধ্যে থেকে, আমিও মানে প্রথম 3 জনকেই পিক করতাম, গায়কোয়াড় অব্দি, অভিষেক শর্মাকে করতাম না। মানে হ্যাঁ, সেঞ্চুরিটা দেখে অন দ্য হিট অফ দ্য মোমেন্ট আমি একটা ডিসিশন নিতে পারি। বাট এখন যদি আমরা দেখি, তো 4 জনের মধ্যে থেকে 3 জন ওপেনার যদি আমাকে সিলেক্ট করতে হয় কোনো টিমের জন্য, সেখানে এখন অভিষেক শর্মা জায়গা করতে পারে না। তবে যদি গায়কোয়াড়কে নিচে খেলানো হয় এইসব ব্যাপারে, দেন আলাদা কথা, কিন্তু সেটা হয়নি। বাট আমি সত্যি বলবো যে সেটা একটা খুব অদ্ভুত ডিসিশন, যেটা নিয়ে গিলকে অনেকে বলছে যে গিল সেলফিশ পোনা করেছে অভিষেক শর্মাকে 3-এ খেলিয়ে জিম্বাবুয়ে ট্যুরে। তো আই ডোন্ট নো সেটা কার ডিসিশন, বাট গিল ক্যাপ্টেন ছিল, তো গিলকে কিছুটা রেসপন্সিবিলিটি নিতে হবে। অ্যাটলিস্ট লাস্ট ম্যাচে আমার মনে হয় যে গিলের উচিত ছিল নিজেকে 3-এ পাঠিয়ে অভিষেক শর্মাকে আরেকবার ওপেন করিয়ে দেবো। কারণ একটা প্লেয়ার সেঞ্চুরি করে এবং তারপরে ম্যাচে সে 3-এ খেলে, আই ডোন্ট নো। আর তারপর ওয়ার্ল্ড কাপের সব কটা প্লেয়ারকে তোমাকে টিমে জায়গা দিতে হয়, খুব ক্যারিক্যাচার হয়ে গেছিলো। 3rd 4th 5th ম্যাচে ব্যাটিং অর্ডার খুব ক্যারিক্যাচার হয়ে গেছিলো, সবাই জানে। তো সেটা নিয়ে আর কিছু আলাদা করে বলে কী করবো, মানে সত্যি কথা বলতে। তো অভিষেক শর্মার সাথে ডেফিনেটলি খুব খারাপ হয়েছে। একজন সেঞ্চুরি করেছে, পরের ম্যাচে আর নিজের জায়গায় ব্যাট করতে পারছে না, দ্যাটস রিয়েলি স্যাড।
এনিওয়ে এগিয়ে যাওয়া যাক নেক্সট টপিকে, এবং এটাই আপাতত আমার মনে হয় ইন্ডিয়ান টিম থেকে। আর কিছু সেরকমভাবে বলার নেই। আশা করছি সিরিজটা ভালো হবে। ইন্ডিয়া ওয়ান সাইডেড জিতলে সেটাও ভালো কথা, কম্পিটিশন পেলে দেখতে ভালো লাগবে। আর এটাই আপাতত বলার। আর একটা খুবই ছোট্ট করে ভালো আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে ওমেন্স এশিয়া কাপে ইন্ডিয়া ফাইনালে চলে গেছে, এবং ইন্ডিয়া শ্রীলঙ্কা আবার একবার ফাইনাল হতে চলেছে। বিকজ লাস্ট টাইম মেন্স এশিয়া কাপেও ইন্ডিয়া শ্রীলঙ্কাই ফাইনাল হয়েছিল, এবারেও ওমেন্সে ইন্ডিয়া শ্রীলঙ্কাই ফাইনাল হচ্ছে। এবং যদি দেখেন অনেক সিমিলারিটিস রয়েছে। প্রথম হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ সেমিফাইনালে, এটা কোনো সিমিলারিটিস নয় বাই দ্য ওয়ে, বাংলাদেশ মাত্র 80 রান করেছে 8 উইকেটে, পুরো 20 ওভার ব্যাট করে, ভেরি স্ট্রেঞ্জ। এবং ইন্ডিয়া 11 ওভারে 83 রান সেটা চেস করে দিয়েছে ভেরি কুইকলি, এবং ভেরি প্রমিনেন্ট উইন, এবং একটা উইকেট হারানি, 10 উইকেটের উইন, ট্রিমেন্ডাস ভালো। রেণুকা সিং এবং রাধা যাদব 3 উইকেটস নিয়েছে, ভেরি গুড। এবং স্মৃতি মান্ধানা 55 করেছে, আমার খুব ভেরি ফেভারিট ক্রিকেটার বলতে গেলে ওমেন্সদের মধ্যে। এনিওয়ে শ্রীলঙ্কার যদি দেখি, তো শ্রীলঙ্কা পাকিস্তানের যে ম্যাচটা হয়েছে এটা অনেকটা সিমিলার হয়েছে এশিয়া কাপ মেন্সের থেকে। বিকজ পাকিস্তান এখানে 140-এ 4 করেছে 20 ওভারে, এবং শ্রীলঙ্কা সেটা চেস করেছে সেকেন্ড লাস্ট বলে 3 উইকেট বাকি থাকতে। তো অনেকটা সিমিলার, যেরকম শ্রীলঙ্কা জিতেছিল 2 উইকেটে লাস্ট বলে এশিয়া কাপ 2023-এ এগেন্স্ট পাকিস্তান, সেটা ওডিআই ছিল, এটা T20, বাট অলমোস্ট লাইক সেম। তো যা বুঝতে পারছি এশিয়া কাপে একটা নতুন রাইভালরি তো রয়েছে পাকিস্তান আর শ্রীলঙ্কার। এশিয়া কাপ ইজ অল অ্যাবাউট রাইভালরি আই গেস, পাকিস্তান শ্রীলঙ্কা, ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা, বাংলাদেশ, মজা তো হ্যাঁ। তো ইন্ডিয়া শ্রীলঙ্কা ফাইনাল হতে চলেছে সানডে। তো সানডে দুটো খেলা, দুটো ইন্ডিয়া শ্রীলঙ্কা, খুবই এক্সাইটিং ব্যাপার। আমার মনে হয় আমি একটু এশিয়া কাপের দিকটা বেশি দেখবো, যদি ইন্ডিয়া কমফর্ট। এবং গায়কোয়াড়ের সাথে প্রচণ্ড বাজে হয়েছে। তবে তার জন্য আমি গিলকে দায়ী করছি না, ম্যানেজমেন্টকে দায়ী করছি, যে আপনারা কী বেসিসে নিলেন না। মানে আই ডোন্ট নো, রিয়েলি ডোন্ট নো, অ্যান্ড ভেরি ফ্রাস্ট্রেটিং ফর মি অ্যাজ এ সিএসকে ফ্যান, ভেরি ফ্রাস্ট্রেটিং ফর মি। আমি 2021 থেকে গায়কোয়াড়ের মানে ফ্যান হয়ে গেছি, এবং বেসিক্যালি তার কনসিস্টেন্সি আরও বেশি করে আমাকে ফ্যান করেছে। একটা কনসিস্টেন্ট প্লেয়ার এরমভাবে বাদ যাচ্ছে, দ্যাটস রিয়েলি স্যাড। এনিওয়ে আজকের মতো ভিডিও এতটাই থাকলো। তো এনিওয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন, একটা বড় ভিডিও হয়ে গেল। তো বাকি দেখা হচ্ছে কালকে ম্যাচ আপডেটস নিয়ে, আমি আপডেট হয়তো শেয়ার করতে পারি। সো সেসব নিয়ে বাকি দেখা যাক কাল কী হয়, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা, এবং তার সাথে আরও খেলা চলছে, সেসব নিয়েও দেখা যাক। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ চলছে, সেটাও কী হয় দেখা যাক। ওয়েস্ট ইন্ডিজ 282 বা 42 অল আউট হয়ে গেছে, দেখা যাক ইংল্যান্ড কী করে, 3-0 হয় কি না। তো এনিওয়ে এটার সাথেই ভিডিও শেষ করা যাক। বাই বাই, পিস আউট।